আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা হয়তো এতক্ষণে জেনেছেন যে গতকালকে সন্ধ্যার দিকে সম্ভবত মাগরিবের নামাজের পরে তারেক রহমান গিয়েছিল সংসদে ইনকামিং যে বিরোধী দলের নেতা তার বাসায়, অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায়। তো দলবল নিয়ে গিয়েছিল। প্রথমে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং কথাবার্তা হয়েছে, এবং তারেক রহমান নাকি এক পর্যায়ে বলল, যেটা যতটুকু আমরা জানতে পেরেছি, এক পর্যায়ে নাকি তারেক রহমান বলল ডাক্তার শফিকুর রহমানকে, আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরা এখন সরকার গঠন করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। সেই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান গম্ভীর কণ্ঠে তারেক রহমানকে বললেন, আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি, আপনারা ভোট চুরি করেছেন। তো আপনারা ভোট চুরি করেছেন, অন্তত 50টা আসনে আপনারা ভোট চুরি করেছেন, ভোটের রেজাল্ট ভিন্নভাবে দেখিয়েছেন। সেখানে বিশেষ করে মামুনুল হক সাহেবের আসনের কথা বলেছিল, 20,000 ভোটে এগিয়েছিলেন উনি। আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওনাকে 2,000 ভোটে হার দেখিয়েছেন। তখন তারেক রহমানের মুখটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে এবং উনি বলছেন, দেখেন, প্রমাণ ছাড়া কোনো কথা তো এগুলা বলা ঠিক না। তখন ডাক্তার শফিকুর রহমান বললেন, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমি কাগজপত্র রেখে কথাবার্তা বলি। তখন ওনার ডাক্তার শফিকুর রহমানের সহকারীকে ডাক্তার শফিকুর রহমান বললেন, আমার ফাইলটা নিয়ে আসো। তখন ফাইলটা নিয়ে আসলো। তখন ডাক্তার শফিকুর রহমান সাহেব বললেন যে, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, যা বলি তাই প্রমাণ রেখে কথা বলি। 213টা আসন আপনারা জিতেছেন বলেছেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। এর মধ্যে অন্তত 50টা আসনে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতের এবং জামাতের যে একদলীয় জোটের প্রার্থীদেরকে আপনারা পরাজয় দেখিয়েছেন হিসাব করে। এগুলি আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করেছেন। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি প্রমাণ দিয়ে কথা বলি। তখন তারেক রহমানের মুখটাকে ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তারেক রহমান বলেছিল আগে যে আপনাদের সহযোগিতা চাই। তখন ডাক্তার শফিকুর রহমান বললেন, দেখেন, আমরা যারা ভোট চুরি করে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি না, আমরা রাজপথে থাকব। এই যতক্ষণ পর্যন্ত এই 50টা আসনের ফয়সালা না হয় ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। একটা কড়া বার্তা দিলেন তারেক রহমানকে ডাক্তার শফিকুর রহমান। এটা শুনে তারেক রহমান কিছুটা বিচলিত হলেন এবং ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। বুঝতে পারছে সে যে তার সময়কালটা, যে ওত নিতে যাচ্ছে, তার প্রধানমন্ত্রী হওয়ার পর তার সময়কালটা ভালো যাবে না। ডাক্তার শফিকুর রহমান সাহেব এটাও বলেছে যে, জুলাই আগস্টের বাংলাদেশে এত মানুষ হত্যাকাণ্ডের পরে একটা সুস্থ নির্বাচন বাংলাদেশ চেয়েছিল। সুস্থ ইলেকশন বাংলাদেশে হয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে পরে সরকারি কর্মচারীরা, সরকারের নির্দেশে। আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনারা 209 আসনে অন্তত 50টি আসনে জামাতের প্রার্থী এবং জামাত মোর্চা এগিয়েছিল, জয়লাভ করেছিল 50টি আসনে। তাহলে একটা হিসাব আমরা করি, 50টা আসন যদি হয় তাহলে বর্তমানে বিএনপির আসন সংখ্যা ধরা হচ্ছে 213। 50টা আসন হলে এদিকে 150, 160, 163টা আসন। এই 50টা আসন যদি জামাতে জিতে যায় তাহলে 163টা আসন বিএনপি পায়, কিন্তু বিএনপি সরকার গঠন করবে। কিন্তু এখন যেরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়েছে, সে আসন আর থাকতো না। সরকার গঠন করতে পারতো, বিএনপি এমনি সরকারে আসতো, এটা কনফার্ম। এখন এই সমস্ত কথা শুনে, আন্দোলনের কথা শুনে ফ্যাকাশে হয়ে গেছে তারেক রহমানের মুখ, এবং অনেকটা সুন্দরভাবে ভদ্রভাবে ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানেরকে বেইজ্জতি করলো বলে লোকজনে বলাবলি করছে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছি আমরা। তো এটা এখন
যে কথাটা চলে আসছে তারেক রহমানের মনে হচ্ছে ভবিষ্যতে এটা খুব একটা ভালো হবে না। অলরেডি ছায়া মন্ত্রিসভা গঠন করছে জামাতীয় মোর্চা, যে 11 দলীয় মোর্চা, এখানে ছায়া মন্ত্রিসভা গঠন করছে এবং তারেক রহমানের যত মন্ত্রী থাকবে তার এগেস্টে মন্ত্রী থাকবে ছায়া মন্ত্রিসভা, এবং প্রতিনিয়ত তাদের ভুল ভ্রান্তি, ভুল ইয়েগুলা, মিথ্যা যদি চুরি করে সেটা ধরবে। তাইলে তারেক রহমানের আগামী দিনের চলার পথটা এত সোজা হয় না। ভারত খুব উৎফুল্ল হয়ে গেছে এখন, ভারত খুব উৎফুল্ল, নিউজ চ্যানেল মনে হয় যে একবার আনন্দের বন্যা বুঝছে। আরে বেটা, তোদেরকে বলি, তোদের উৎফুল্ল হয়ে লাভ নাই। বাংলাদেশের মানুষ তোদেরকে পছন্দ করে না। তোর বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, এদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। কোনো দিনে বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারবি না তোরা। তোরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে 16টা বছর তোরা সাহায্য করেছিস এই ফ্যাসিজম কায়েম রাখার জন্য, তোদের আমাদেরকে অঙ্গরাজ্য বানিয়ে রাখার জন্য, আমাদেরকে তোদের বংশোদ্ভূত বানিয়ে রাখার জন্য। তোদের খুশি হয়ে লাভ নেই। তোদের প্রত্যেকটা চ্যানেল একই সুরে মানে একটা কথা বলেছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বলেছে যে যদি দাদাবাবুরা আপনার প্রশংসা করে তাইলে মনে করবেন আপনারা ঠিক রাস্তায় নেই, আপনার ভুল পথে চলে। যখন দাদাবাবুরা আপনাদের সমালোচনা করবে তখন মনে করবেন আপনারা ঠিক লাইনে আছেন। এটাও এখন, এই কথাগুলো এখন মনে, এটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছেন না মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন? এই আবুল কাসেম ফজলুল হক সাহেব বলেছেন না আবুল কাসেম ফজলুল হক সাহেব বলেছেন? এটা আমরা জানতে পারি। যা হোক, তারেক রহমান বুঝে গেছে তারেক রহমানের আগামী দিনের চলাপথটা খুব একটা মসৃণ হবে না। কারণ জামাতের সাথে পুরো ছাত্র একটা আন্দোলন থাকবে। ছাত্র প্রতিনিধি অলরেডি ইলেক্টেড হয়ে আছে, ছাত্র প্রতিনিধিরা জামাতের সাথে আছে এবং থাকবে। এবং সামনে আমি জানি না, আগামী 6 মাসের মধ্যে মনে হয় তুমুল একটা আন্দোলনের দিকে চলে যাবে বাংলাদেশ। আর ভারত যেটা আশা করছে, ভারতে সে আশা ঘুরে বালি হয়ে যাবে। তারেক রহমান শুধু নরেন্দ্র মোদীর দিকে দেখলে তারেক রহমানের পরাজয় খুব ত্বরান্বিত হবে। যদি নরেন্দ্র মোদীকে নিয়ে হাসিনার মতো চলতে চায়, তারেক রহমানকে চলতে হবে পাকিস্তানের সাথে নিয়ে, তুরস্ক, চীনকে, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। তারেক রহমানের মধ্যে কতটুকু বুদ্ধিদীপ্তি আছে সেটা উইল সি লেটার, আফটার টেকিং হিজ ওথ। তার শপথ নেওয়ার পর আমরা দেখতে পারবো কতটুকু আছে না আছে। তো খুব বেশি সহজ হবে না এই আন্দোলন, কিন্তু জামাত করেই যাবে, জামাত রাস্তায় থাকবে বলছে। যতদিন পর্যন্ত 50টা সিটের ফয়সালা না হয় জামাত রাজপথ ত্যাগ করবে না। জামাতের সাথে ছাত্র প্রতিনিধিরা থাকবে, বাংলা মানুষ আস্তে আস্তে। কারণ জামাত যদি এখন যদি 63টা সিট যদি বিএনপি পেয়ে থাকে, ওই 50টা সিট বাদ দিলে, ও 50টা সিট যখন জামের মোর্চায় চলে গেল, তাহলে 66-ছেষট্টির সাথে 50, 113টা সিটে জামাত মোর্চা উইন করতো সুষ্ঠুভাবে ইলেকশনে। এইটা বোঝা যায়। আমরা এর একটা প্রতিচ্ছবি আমরা কিন্তু হানা ভোটে দেখেছি। হানা ভোটে 66%, এটার সাথে ওইটা পুরোপুরি মিলে যায়। 66% ভোট হার পক্ষে পড়েছে। তাহলে জিয়ার পক্ষে অ্যাভয়েড করা এমনও জামাতে যে কথাবার্তা, যে জামাতে আমিরের যে কথা, এটা একটা সত্যি কথা। এটা বাংলার মানুষের কথা, বাংলার মানুষের দাবি হয়ে যাবে। এখন জামাতে আমির নাকি বলেছে আমরা ভোট চোরদেরকে সমর্থন করতে পারি না। আমরা কোনো ছায়া, একটা সাংবাদিক প্রশ্ন করেছিল জামাতের এক প্রতিনিধিকে যে আপনারা কি যৌথ সরকারের মধ্যে থাকবেন? জামাত বলছে যে না, আমরা কোনো যৌথ সরকারে থাকবো না। একসময় আমরা অনেক আন্দোলন করেছি বিএনপির সাথে, কিন্তু এখন আমরা যৌথ সরকারে থাকবো। জামাত কিন্তু কড়া অবস্থান নিয়েছে অলরেডি, এবং জামাতের অবস্থান বরাবর শক্ত হচ্ছে। এতগুলো সিট পাওয়াতে, কারচুপির পরও 66 সিট পাওয়াতে নরেন্দ্র মোদী এবং ভারতের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে, এবং তাদের মধ্যে জামাতকে নিয়ে একটা ভীতিপ্রদ অবস্থা দেখা যাচ্ছে। আরে ভাই, এটা আমাদের দেশের মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে, তোদের কি? আর মোদি, তুমি একবার আসছিলে, তুমি জুতা মালা পরিয়েছিল তোমার ছবিতে, এখন আবার এই দেশে আসবে, তুমি এই দেশে পা দিলে এই দেশ উত্তপ্ত হবে। সেটা তুমি একবার 100% দেখে নাও। এদেশ উত্তপ্ত হবে এমন নির্বাচনে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফলে দেশের মানুষ ভালোভাবে নেয় নেই।
দেশের মানুষ আজকে 16টা বছর পরে একটা ভোট দিতে গিয়েছে, সেই ভোটটা ভালোভাবে করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন মানুষের একটা শ্রদ্ধার পাত্র ছিল, এখন শ্রদ্ধার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং অংশীদার বলে মানুষ মনে করছে। তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় গিয়ে শুনলেন আপনি ভোট চোর। বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো পুরো দেশ। গত 15 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 7:10 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের পর প্রথমবারের মতো সরাসরি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় গিয়েছিলেন সরকার গঠন এবং সহযোগিতার বিষয়ে আলোচনা করতে। কিন্তু যে বৈঠক হওয়ার কথা ছিল একটি সৌহার্দ্যপূর্ণ এবং ভদ্র আলোচনা, সেই বৈঠকে জামায়াতে আমির তারেক রহমানকে সরাসরি মুখের উপর এমন কিছু কথা বলেছেন যা শুনে তারেক রহমান স্তম্ভিত হয়ে গেছেন এবং তার মুখে কোনো কথা ছিল না। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানকে সরাসরি ভোট চোর বলেছেন এবং নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে তাকে জবাবদিহি করতে বলেছেন। বৈঠক শুরু হওয়ার পর প্রথম কয়েক মিনিট স্বাভাবিক কুশলাদি বিনিময় হয় এবং তারেক রহমান বলতে শুরু করেন যে তিনি সরকার গঠন করতে যাচ্ছেন এবং তিনি চান জামায়াত তাকে সমর্থন করুক এবং দেশের স্থিতিশীলতার জন্য সবাই মিলে কাজ করুক। তিনি বলেন যে নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতেছে এবং জনগণ তাদের ওপর আস্থা রেখেছে। কিন্তু তারেক রহমানের এই কথা শোনার পর জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান খুবই শান্ত এবং গম্ভীর কণ্ঠে বললেন, তারেক সাহেব, আপনি বলছেন জনগণ আপনাকে ভোট দিয়েছে, কিন্তু আসল সত্য হলো আপনি ভোট চুরি করেছেন। আপনি ভোট চোর এবং আপনার 209টি আসনের মধ্যে অন্তত 50টি আসন এমন যেখানে প্রকৃত বিজয়ী ছিল জামায়াত বা আমাদের জোটের প্রার্থী, কিন্তু ভোট গণনার সময় কারচুপি করে আপনারা সেই আসনগুলো ছিনিয়ে নিয়েছেন। এই কথা শুনে তারেক রহমান হতভম্ব হয়ে গেলেন এবং তিনি বলতে চাইলেন যে এটা কোনো প্রমাণ ছাড়া অভিযোগ, কিন্তু জামায়াতে আমির তাকে থামিয়ে দিয়ে বললেন, প্রমাণ আমার কাছে আছে এবং আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি। জামায়াতে আমির তার সহকারীকে বললেন একটি ফাইল নিয়ে আসতে এবং সেই ফাইলে ছিল বিভিন্ন আসনের ভোট গণনার বিস্তারিত তথ্য এবং প্রমাণ, যেখানে দেখানো হয়েছে কিভাবে জামায়াত প্রার্থীদের ভোট কমানো হয়েছে এবং বিএনপি প্রার্থীদের ভোট বাড়ানো হয়েছে। বিশেষভাবে ঢাকা 13 নম্বর আসনের কথা উল্লেখ করে জামায়াতে আমির বললেন যে সেখানে মামুনুল হক প্রকৃতপক্ষে কমপক্ষে 20,000 ভোটে জিতেছিলেন, কিন্তু গণনার সময় কারচুপি করে তাকে মাত্র 3,712 ভোটে হারানো দেখানো হয়েছে। তিনি আরও বললেন যে ঢাকা 8 নম্বর আসন, ঢাকা 6 নম্বর আসন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশের বিভিন্ন আসনে একই ধরনের কারচুপি করা হয়েছে। জামায়াতে আমির খুব শক্তভাবে বললেন যে তারেক রহমান হয়তো মনে করছেন যে তিনি এই কারচুপি করে পার পেয়ে গেছেন, কিন্তু তিনি ভুল করছেন, কারণ জনগণ সবকিছু দেখেছে এবং বুঝেছে এবং ইতিহাস তাকে ভোট চোর হিসেবে চিহ্নিত করবে। তারেক রহমান এতক্ষণ চুপচাপ শুনছিলেন এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কারণ তিনি বুঝতে পারছিলেন যে জামায়াতে আমির যা বলছেন তার অনেকটাই সত্য এবং তার হাতে প্রমাণও রয়েছে। তারেক রহমান তখন সুর নরম করে বললেন যে দেখুন, আমরা সবাই মিলে দেশের উন্নয়নের জন্য কাজ করি এবং পুরনো বিষয় নিয়ে টানাকানি না করি। কিন্তু জামায়াতে আমির কঠোরভাবে বললেন যে এটা কোনো পুরনো বিষয় নয়, এটা মাত্র 3 দিন আগে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অপরাধ, যেখানে কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং এর বিচার হতেই হবে। তিনি বললেন যে তারেক রহমান যদি সত্যিকার অর্থে একজন গণতান্ত্রিক নেতা হতে চান, তাহলে তাকে এই কারচুপি স্বীকার করতে হবে এবং সংশোধনের ব্যবস্থা করতে হবে। জামায়াতে আমির স্পষ্ট জানিয়ে দিলেন যে জামায়াত কোনো চুরি করা সরকারকে সমর্থন করবে না এবং যতদিন না এই কারচুপির বিচার হচ্ছে এবং প্রকৃত ফলাফল ঘোষণা হচ্ছে, ততদিন তারা তারেক রহমানের সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। বৈঠক শেষ হওয়ার পর তারেক রহমান খুবই বিমর্ষ এবং হতাশ অবস্থায় জামায়াতে আমিরের বাসা থেকে বেরিয়ে এসেছেন এবং তার মুখে কোনো হাসি ছিল না। তিনি যে আশা নিয়ে গিয়েছিলেন জামায়াতের সমর্থন পেতে, সেই আশা সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং উল্টো তিনি শুনে এসেছেন কঠিন সত্য যে তিনি একজন ভোট চোর। বৈঠকের পর জামায়াতে আমির তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন যে তিনি নির্বাচিত সরকারকে সহযোগিতা করবেন, কিন্তু সেই সরকার অবশ্যই হতে হবে প্রকৃত নির্বাচিত এবং বৈধ, এবং যদি কোনো কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতায় আসার চেষ্টা করে, তাহলে জামায়াত তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরও লিখেছেন যে ফ্যাসিবাদ মুক্ত, স্বাবলম্বী, ইনসাফ এবং ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে হলে প্রথমে নির্বাচনী কারচুপির বিচার করতে হবে এবং জনগণের প্রকৃত রায়কে সম্মান জানাতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামায়াতে আমিরের এই সাহসী এবং সরাসরি অবস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এটি প্রমাণ করেছে যে জামায়াত কোনো আপোষকারী দল নয়, বরং তারা তাদের নীতি এবং আদর্শে অটল। একজন বিশ্লেষক বলেন যে তারেক রহমান হয়তো ভেবেছিলেন যে তিনি সহজেই জামায়াতকে তার পক্ষে নিয়ে আসতে পারবেন, কিন্তু জামায়াতে আমির তাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে ন্যায় বিচার এবং সত্যের চেয়ে বড় কিছু নেই এবং জামায়াত কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। আরেকজন বিশ্লেষক মন্তব্য করেন যে এই বৈঠক তারেক রহমানের জন্য একটি বড় ধাক্কা এবং তিনি এখন বুঝতে পারছেন যে শুধু কারচুপি করে আসন পেলেই চলবে না, বরং সেই আসনের বৈধতা এবং জনসমর্থন থাকতে হবে এবং জামায়াত এবং জনগণ যদি তাকে ভোটচোর হিসেবে চিহ্নিত করে তাহলে তার সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় এই বৈঠকের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং জামায়াতের সাপোর্টাররা উল্লাসে ফেটে পড়েছে যে তাদের আমির তারেক রহমানকে সরাসরি সত্য বলে দিয়েছেন। অনেকে মন্তব্য করছে যে এই ধরনের সাহসী নেতৃত্ব বাংলাদেশে খুবই বিরল এবং জামায়াতে আমির প্রমাণ করেছেন যে তিনি একজন প্রকৃত নেতা যিনি কারো ভয়ে সত্য গোপন করেন না। জামায়াত কর্মীরা এখন দাবি করছে যে সন্দেহজনক সব আসনে পুনরায় ভোট গণনা করতে হবে এবং প্রকৃত বিজয়ীদের ঘোষণা করতে হবে, নতুবা তারা রাস্তায় নেমে আন্দোলন করবে। তারেক রহমান এখন একটি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে পড়ে গেছেন, কারণ একদিকে তাকে সরকার গঠন করতে হবে এবং অন্যদিকে জামায়াতের কাছ থেকে ভোট চোরের তকমা পেয়ে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এবং আগামী দিনগুলোতে তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।